নাভিয়া চুপচাপ খেতে থাকে, অথচ তার অন্তরে এক নীরব ঝড় তাণ্ডব চালিয়ে যাচ্ছে। অতঃপর নাভিহাকে লাল টুকটুকে বউ সাজানো হয়। গাঢ় রঙের শাড়িতে সজ্জিত হয়ে হাত ভর্তি মেহেদি রং আর গয়নার আভায় যেন অপরূপ লাগছে তাকে। চারপাশের আত্মীয় স্বজনের ব্যস্ততা, আনন্দ, উচ্ছ্বাস, কিন্তু নাভিহার মনে অদ্ভুত এক শূন্যতা, এক চাপা উত্তেজনা কাজ করছে। বিয়ের কার্যক্রম শুরু হয়। মৌলভী সাহেব এগিয়ে এসে নিয়ম মেনে কাবিননামা পাঠ করেন। আশেপাশে সবাই নীরব, এক অদ্ভুত প্রশান্তি ঘিরে রেখেছে পরিবেশ। কিন্তু পরক্ষণেই পরিচিত একটি নাম উচ্চারিত হতেই নাভিহার বুক ধক করে ওঠে। সে যেন এক মুহূর্তের জন্য ঘোরের মধ্যে চলে যায়। নিজের কানকে বিশ্বাস করতে পারে না। এ কি শুনল সে? ধীরে ধীরে পাশ ফিরে তাকায়। ভাই ও ভাবির দিকেই দৃষ্টি যায় তার। ফারিস চোখে চোখ রেখে ইশারায় আশ্বস্ত করে, যেন বলতে চাইছে, কোনো ভয় নেই, ঠিক আছিস তুই? নাভিহা গভীর শ্বাস নেয়। বুকের ভেতর অনবরত ঢেউ খেলতে থাকা অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করে। তারপর কাঞ্চন খচিত ঘোমটার আড়ালে থমথমে কণ্ঠে বলে দেয়, কবুল। নতুন পথ চলা। বিয়ে সম্পন্ন হলে নবদম্পতিকে পাশাপাশি বসানো হয়। স্বজনরা হাসি মুখে মিষ্টি মুখ করায়। আনন্দে মুখর হয়ে ওঠে চারপাশ। সবাই হাসছে, কথা বলছে, নবদম্পতির নতুন জীবনের জন্য শুভ কামনা জানাচ্ছে। কামিনী বেগম নিজের পার্স খুলে ওয়েডিং রিং বের করেন, ছেলের দিকে এগিয়ে দিয়ে বলেন, এবার বউকে পরিয়ে দে। সায়ান মৃদু হাসে, তারপর ধীরে ধীরে নাভিহার হাত ধরে। কোমল হাতটা টান দিয়ে তার অনামিকা আঙুলে আংটিটি পরিয়ে দেয়। মুহূর্তটি যেন থমকে যায়। আশেপাশের কোলাহল হারিয়ে যায় নাভিহার কানে। সে ধীরে ধীরে মাথা তোলে, সায়ানের দিকে তাকায়। চোখে হাজারো অনুভূতি খেলা করছে। অতীত বর্তমান সব একসঙ্গে মিশে যাচ্ছে তার মনের ভেতর। পরক্ষণেই অশ্রু গড়িয়ে পড়ে গালবে। সায়ান মৃদু হেসে নাভিহার চোখের পানি মুছে দেয় আর বলে, এখনো সেই পিচ্চি রয়ে গেছো, কিছু হলেই চোখের পানি নাকের পানি দিয়ে একাকার করো। নাভিহা নাক টেনে বলে, আমার পিচ্ছি বলবে না, বলে দিচ্ছি। নতুন বউকে নিয়ে বাসায় ফিরতে ফিরতে রাত 9টা বাজলো। সারাদিন ভর বিয়ের আনুষ্ঠানিকতায় ক্লান্ত কামিনী বেগম ঘরে ঢুকেই প্রথম যে কাজটি করলেন তা হলো ছেলে মেয়েকে একসঙ্গে একটি ঘরে পাঠিয়ে দেওয়া। তিনি জানেন এই বিয়ে একেবারে আচমকা হয়েছে। দুজনের মধ্যে এখনো কোনো বোঝাপড়া হয়নি। সম্পর্কের বাঁধন এখনো নরম কাদার মতো। একে গড়ে তুলতে সময় লাগবে, ধৈর্য ধরতে হবে। তাই তিনি চান অন্তত একসঙ্গে কিছু সময় কাটিয়ে তারা একে অপরকে বুঝতে শিখুক, অনুভব করুক এই নতুন সম্পর্কে জড়ানোর বাস্তবতাকে। ঘর ছেড়ে বেরিয়ে আসার আগে তিনি একবার পেছন ফিরে তাকালেন। নতুন বউটি একটু অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে, আর ছেলে যেন বুঝে উঠতে পারছে না কি করবে। কামিনী বেগম মনে মনে দোয়া করলেন, আল্লাহ, তুমি এদের জন্য বরকত দিও, ভালোবাসা দিও। তারপর ধীর পায়ে নিজ ঘরের দিকে চলে গেলেন, ছেলে মেয়েকে তাদের নতুন জীবনের শুরুটা নিজেদের মতো করে বুঝে নিতে দিয়ে। এদিকে ঘরে ঢুকে সায়ান কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। নতুন বউটি সংকোচে এক কোণে বসে আছে। দুজনের কেউই বুঝতে পারছে না কি বলা উচিত বা কোথা থেকে শুরু করা উচিত। এক সময় সায়ান কাশতে কাশতে বলল, তুমি যদি চাও, মানে তোমার যদি কোনো সমস্যা না থাকে, তাহলে তুমি বিছানায় ঘুমাতে পারো, আমি সোফায় শুয়ে পড়বো। নাভিহা একটু লজ্জা পেয়ে বলল, আপনি আপনি যেখানেই স্বচ্ছন্দ বোধ করেন সেখানেই থাকেন। তার কণ্ঠে ভয় আর দ্বিধার স্পষ্ট ছাপ। এই নতুন জীবনের শুরুটা কিভাবে সামলাবে কিছুই বুঝতে পারছে না সে। সায়ান কথাটা এমনি বলেছে নাভিহার মনের ভাব জানার জন্য। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। বাইরের হালকা বাতাস জানালার পর্দা দুলিয়ে দিচ্ছে। হঠাৎ সায়ান বলল, শাড়ি পরে নিশ্চয়ই অস্বস্তি বোধ করছো, চেঞ্জ করে নাও। আচ্ছা। সায়ানের পক্ষ থেকে নাভিহাকে দেওয়া 3 পিসগুলো টেইলর দিয়ে বানিয়ে নিতে হবে। সেজন্য নাদিয়া আসার সময় নাদিয়ার কিছু 3 পিস ট্রলিতে দিয়ে দিয়েছে। নাভিহা ট্রলি থেকে একটা সুতির 3 পিস বের করলো। সূক্ষ্ম নকশার কাপড়টা আঙুলের মাঝে ছুঁয়ে অনুভব করলো সে। সায়ান নিঃশব্দে ওয়াশরুমের দিকটা দেখিয়ে দিল। তার ইঙ্গিত বুঝে ধীর পায়ে এগিয়ে গেল নাভিহা, কাপড়টা বুকে আঁকড়ে ধরে।
কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিঃশ্বাস নিল গভীরভাবে। তারপর দরজার হ্যান্ডেলটা হাত রাখলো। নাবিহা ফ্রেশ হয়ে এসে শাড়িটা বদলে নিল। আরামদায়ক পোশাকে নিজেকে একটু হালকা লাগছিল তার। এদিকে সায়ান ইতিমধ্যে ট্রাউজার আর টি শার্ট পরে নিয়েছে। সোফায় বসে ফোন স্ক্রল করছিল সে। নাবিহাকে ঘরে ঢুকতে দেখে ফোনটা পাশে রেখে উঠে দাঁড়ালো। তারপর ধীর পায়ে ওয়াশরুমের দিকে গেল ফ্রেশ হতে। নাবিহা খাটের এক কোণে বসে রইল। চারপাশের প্রতিটা জিনিসপত্র এবার তার দৃষ্টির আওতায় এলো। ঘরটা পরিপাটি, দেয়ালে নরম শেডের ওয়ালপেপার, কোনায় সাজানো বইয়ের সেলফ আর জানালার পাশে রাখা ছোট্ট টেবিল ল্যাম্পটা যেন আলাদা এক উষ্ণতা ছড়াচ্ছে। চোখ ধীরে ধীরে পুরো ঘরটা ঘুরে এলেও নাবিহার মনের ভেতর এক অজানা অনুভূতি খেলা করছিল। সায়ান ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। ভেজা চুলের মাঝে হাত চালিয়ে ওয়ারড্রপ থেকে একটি পারফিউম নিয়ে গায়ে ছিটিয়ে নিল। নাবিহার দিকে এক ঝলক তাকিয়েই পাশের ড্রয়ারে রেখে দিল পারফিউমটা। নাবিহা তখনও খাটের কোণে বসে ঘরটা এক দৃষ্টিতে দেখছিল। কি দেখছো এভাবে? সায়ানের কণ্ঠে কৌতূহল। নাবিহা ধীর চোখে তাকালো ওর দিকে, যেন ভাবছিল কিছু। তারপর মৃদু স্বরে বলল, আপনার রুমটা বেশ গোছানো। সায়ান হালকা হেসে বলল, ধন্যবাদ। তবে এটা সবসময় এমন থাকে না। আজ একটু বেশি গোছানো আছে, বিশেষ কারণে। নাবিহা কিছু বুঝতে পেরে লজ্জায় চোখ নামিয়ে নিল। সায়ান তার প্রতিক্রিয়া দেখে আর কিছু বলল না। তোমার খিদে পেয়েছে? খেয়ে নেবে কিছু? সায়ান প্রশ্ন করতেই নাবিহা মাথা নাড়ল। না, এখন নয়। সায়ান তখন কিছুটা আরাম করে সোফায় বসলো। কিছুক্ষণ নীরবতা কাটিয়ে বলল, নাবিহা, একটা কথা বলবো? নাবিহা চমকে তাকালো ওর দিকে। সায়ানের চোখে তখন এক ধরনের গাম্ভীর্য খেলা করছে। জি বলুন। তুমি কি সত্যি খুশি? সায়ান কিছুক্ষণ চুপ থেকে বলল। নাবিহা প্রশ্ন খুঁজে স্তব্ধ হয়ে গেল। সে কি খুশি? নতুন জীবনের এই অদ্ভুত পরিবর্তনে তার অনুভূতি আসলে কি সে নিজেই কি জানে? ঘর নিস্তব্ধ হয়ে গেল। সায়ান অপেক্ষা করছিল উত্তরটার জন্য। নাবিহা এক মুহূর্ত চুপ করে রইল। সায়ানের চোখে প্রশ্ন আর তার নিজের ভেতর হাজারো অনুভূতির দ্বন্দ্ব। সে কি সত্যিই খুশি? ধীরে ধীরে মাথা নিচু করে নাবিহা মৃদু স্বরে বলল। খুশি থাকার চেষ্টা করছি। সায়ান ভ্রু কুঁচকে তাকালো ওর দিকে। চেষ্টা? খুশি থাকা কি চেষ্টা করার বিষয়? নাবিহা মৃদু হাসলো, একরকম তিক্ত হাসি। সব সময় নয়, কিন্তু কখনো কখনো মানুষকে খুশি থাকার অভিনয় করতে হয়। সায়ান এবার পুরোপুরি নীরব হয়ে গেল। কিছুক্ষণ নাবিহার মুখের দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে বলল, আমার কাছে সত্যিটা বলতে পারো নাবিহা? নাবিহা এবার চোখ তুলে তাকালো ওর দিকে। দৃষ্টি শান্ত, কিন্তু গভীরে চাপা কষ্ট লুকিয়ে আছে। সত্যিটা কি জানেন ডক্টর সাহেব? সত্যিটা হলো, আমার এখনো সবকিছু বাস্তব মনে হচ্ছে না। মনে হচ্ছে যেন একটা স্বপ্ন দেখছি আমি, ঘুম ভাঙলেই হারিয়ে যাবে। সায়ান কোনো উত্তর দিল না, শুধু নাবিহার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ঘরে তখনও নীরবতা, কিন্তু সেই নীরবতার মাঝেই যেন অনেক না বলা কথা লুকিয়ে আছে। সায়ান বুঝতে পারল নাবিহার মধ্যকার অনুভূতিগুলো। নাবিহার মনে শত শত প্রশ্নেরা ঘুরপাক খাচ্ছে। একসময় নিজেকে শান্ত করতে সায়ানকে জিজ্ঞেস করে ফেলে, তাসনিয়ার সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পরদিনই সায়ানের কাছে দেখা করার অনুরোধ আসে। এত তাড়াতাড়ি এবং জরুরি তলবে সে কিছুটা অবাক হলেও দেখা করতে রাজি হয়। নির্ধারিত জায়গায় গিয়ে তাসনিয়ার মুখোমুখি বসতেই স্পষ্টতই তার অস্বস্তি চোখে পড়ে। আমি এই বিয়েটা করতে পারবো না। শান্ত এবং দৃঢ় কণ্ঠে বলে ওঠে তাসনিয়া। সায়ান বিস্মিত হয়, কিছুক্ষণ চুপ থেকে অবশেষে জানতে চায়, কেন? হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলেন? আমাকে আপনার পছন্দ না হলে আগেই জানাতে পারতেন। তাসনিয়া কোনো ভনিতা না করে স্পষ্টভাবে সবটা জানিয়ে দেয়। সমস্ত কথা শুনে সায়ান একেবারে স্তব্ধ হয়ে বসে থাকে। মনে মনে ভাবে, যাই হোক, আমি কখনোই বন্ধুর বোনকে বিয়ে করতে পারবো না। এতে আমাদের বন্ধুত্বের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে। এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। দীর্ঘ চিন্তার পর অবশেষে সায়ান এই বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিয়েটা ভেঙে যাওয়ার পর তাসনিয়ার উপর দিয়ে এক প্রকার ঝড় বয়ে যায়। পরিবারের সদস্যদের অসন্তোষ, আত্মীয় স্বজনদের কটূক্তি, সবকিছুই সহ্য করতে হয় তাকে।
সমাজের কঠিন প্রশ্ন পানে বিদ্ধ হলেও সে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে এবং ধৈর্যের সঙ্গে সবকিছু মোকাবেলা করে। 1 বছর পর আল্লাহর অশেষ রহমতে একটি ভালো পরিবারে তার বিয়ে ঠিক হয়। এবার তার জীবনসঙ্গী হন এক সৎ, দিনদার এবং অসাধারণ চরিত্রের মানুষ। নতুন জীবনের জন্য আলহামদুলিল্লাহ বলেই সে নিজেকে সঁপে দেয় ভাগ্যের হাতে। এদিকে এই ঘটনার পর কামিনী বেগম ভীষণ রেগে যান এবং সায়ানের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। সায়ান, যে তার বাবা মাকে হারিয়ে ছোটবেলা থেকেই কামিনী বেগমকে আপন করে নিয়েছিল, তার কাছে এমন আচরণে ভীষণ কষ্ট পায়। তবুও কাউকে নিজের সমস্যার কথা বলতে পারে না। বুকের ভেতর জমে থাকা ব্যথা নিয়েই নিঃশব্দে সব সহ্য করে যায় সে। এর মাঝে কেটে যায় অনেকগুলো দিন। সায়ান ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসে, কিন্তু বিয়ের ব্যাপারে আর একবারও ভাবতে চায় না। সে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখে, যেন অতীতের ঘটনাগুলো তাকে আর না তাড়িয়ে বেড়ায়। তবে মাঝে মধ্যে নাভিয়ার কথা মনে হলে আল্লাহ তাআলার বিধিনিষেধের জন্য মন থেকে মুছে দেয় সে। অন্যদিকে ফারিস অনুভব করতে থাকে বোনের আচরণের পরিবর্তন। তার মনে প্রশ্ন জাগে, হঠাৎ করে কেন সে বদলে গেল, কেনই বা বাড়ি ছেড়ে চলে যেতে হলো তাকে। উত্তর খুঁজতে খুঁজতে সে একরকম উঠে পড়ে লাগে। বোনের জীবনে ঘটে যাওয়া পরিবর্তনের রহস্য উদ্ঘাটন করাই যেন তার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। একদিন ফারিস তার এক বন্ধুর কাছ থেকে জানতে পারে যে কোনো এক অজানা কারণে সায়ানের বিয়েটা হয়নি। খবরটা শুনে তার মনে এক ধরনের অস্বস্তি কাজ করে। কেন হলো না সেই বিয়ে? এর পেছনে কি কোনো বিশেষ কারণ আছে? মনের মধ্যে সন্দেহ দানা বাঁধতে থাকে। কোনোভাবেই সে বিষয়টা এড়িয়ে যেতে পারে না, আর তাই দেরি না করে সে সায়ানকে কল দেয়। ফোনের অপর প্রান্ত থেকে সায়ানের ভারী কণ্ঠস্বর ভেসে আসে। হ্যালো। ফারিস সরাসরি বলে ফেলে, তোর সঙ্গে দেখা করতে চাই, সময় কবে দিতে পারবি? সায়ান কিছুক্ষণ চুপ থাকে, যেন কি বলবে ঠিক বুঝে উঠতে পারছে না। তারপর গম্ভীর স্বরে উত্তর দেয়, কাল সন্ধ্যায় কফি শপে আসতে পারবি? ফারিস রাজি হয়ে যায়। সে ঠিক করে নেয় এই দেখা হওয়ার পর সায়ানের কাছ থেকে সব সত্য জানতে হবে, কোনো কিছুই আর ধোঁয়াশায় রাখবে না। এরপর ফারিস নির্দিষ্ট সময়ে কফি শপে যায়। সায়ান সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল। চেহারায় ক্লান্তির ছাপ, চোখের নিচে কালি জমেছে। ফারিস লক্ষ্য করে সায়ান একসময় প্রাণোচ্ছল থাকলেও এখন যেন একেবারে বদলে গেছে। একটা চাপা বিষণ্ণতা তাকে গ্রাস করে রেখেছে। কেমন আছিস? ফারিস বসেই সরাসরি প্রশ্ন করে। সায়ান একপাশে তাকিয়ে নিঃশ্বাস ফেলে। আলহামদুলিল্লাহ ভালো, তুই? তোর বিয়েটা হলো না কেন? ফারিস কোনো ভূমিকা না করেই মূল প্রসঙ্গে চলে আসে। সায়ান মৃদু হাসে, তবু সেই হাসির মধ্যে গভীর কষ্ট লুকিয়ে থাকে। সে কিছুক্ষণ চুপ থেকে বলে, সব বিয়ে কি শেষ পর্যন্ত হয় ফারিস? মানে? ফারিস ভ্রু কুঁচকে তাকায়। সায়ান এবার ফারিসের দিকে তাকিয়ে বলে, যে মেয়েটাকে আমি বিয়ে করতে চেয়েছিলাম সে নিজেই বিয়েটা করবে না বলল। ফারিস অবাক হয়ে বলল, কেন? বিয়ে না করার কারণ কি বলেছিল? সায়ান কফির কাপে গরম ধোঁয়ায় দৃষ্টি রেখে বলে, বলেছে। কি সেই কারণ বলা যায়? বলতে পারছি না, মাফ করিস। ফারিস এবার আরো গভীরভাবে ভাবতে শুরু করে। তার বোনও তো হঠাৎ করেই বদলে গিয়েছিল, বাড়ি ছেড়ে চলে গিয়ে হোস্টেলে থাকতে শুরু করে। তবে কি এই দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে? তার মনে সন্দেহ দানা বাঁধতে থাকে। ফারিস জানে সায়ানের কাছ থেকে আর কিছু জানা সম্ভব নয়, তাই এই প্রসঙ্গ আর না বাড়িয়ে সে অন্য বিষয় নিয়ে কথা বলতে থাকে। কিছুক্ষণ অফ টপিক আলোচনার পর তারা কফি শপ থেকে বের হয়ে যায়। ফারিস বাড়ি ফিরে আসে, কিন্তু মনের কোণে অদ্ভুত এক অস্বস্তি রয়ে যায়। কয়েকদিন পর এক সন্ধ্যায় নাদিয়া ছেলেকে ঘুম পাড়িয়ে ফারিসের কাছে এসে বসলো। গম্ভীর মুখে সে বলল, আচ্ছা, একটা ব্যাপার লক্ষ্য করেছো তুমি? ফারিস তখন নিজের চুলে বিলি কাটছিল। চোখ বন্ধ রেখেই জবাব দিল, কোন ব্যাপারে কথা বলছো? নাদিয়া একটু সামনে ঝুঁকে বলল, নাবির শিক্ষিকা তাসনিয়া ম্যাডামের কথা বলছি। নাবির সঙ্গে তার দারুণ সম্পর্ক ছিল, কিন্তু যেদিন থেকে ওনার বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকেই ওনাদের মধ্যে আর কোনো যোগাযোগ দেখছি না। এটা কি স্বাভাবিক? ফারিস ভ্রু কুঁচকে নাদিয়ার দিকে তাকালো। হয়তো বিয়ে হয়ে যাওয়ার পর নতুন সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন,
এখন আর সময় পান না, তাই কথাবার্তা কম হচ্ছে। নাদিয়া মাথা নাড়িয়ে বলল, না, আমার কিন্তু ব্যাপারটা স্বাভাবিক মনে হচ্ছে না। তাছাড়া নাবিও কিছু বলতে চায় না, যেন ইচ্ছে করেই এড়িয়ে যায়। ফারিস একটু ভাবলো, তারপর বলল, তাহলে তুমি একবার তাসনিয়া ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে দেখো, যদি কিছু জানার থাকে নিশ্চয়ই বুঝতে পারবে।